আসসালামু আলাইকুম। মিলিয়ে এবং রিটেন মিলিয়ে প্রিপারেশন নেওয়ার কথা আমরা সকলেই বলি। এই সেশনটাতে আমি কথা বলবো কোন বিষয়ে কোন বিষয়গুলোতে প্রিলির সাথে রিটেনকে কিভাবে মিলিয়ে আমাদের প্রিপারেশনটা হবে, এবং মূল কথা হচ্ছে 47th। তো 47th ব্যাচের যারা প্রার্থী, যদি আপনি প্রিলিতে প্রিলি ফোকাস করেন, রিটেনে গিয়ে আসল প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। আবার যদি ফুল রিটেন ফোকাস করেন তাহলে প্রিলি ফেল করার সম্ভাবনা আছে। তাহলে এমনভাবে কৌশলে আগাতে হবে যেন আপনার প্রিলির সাথে রিটেনকে কম্বাইন্ড করে আমরা গোছানো একটা প্রিপারেশন নিয়ে আগাতে পারি। 31 নম্বর সাবজেক্ট হচ্ছে আমাদের আজকে হয়ে যাবে বাংলা। বাংলাতে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিলিতে এখানে বাংলায় প্রিলি হচ্ছে 35 আর লিখিত হচ্ছে 200। আচ্ছা, এখন প্রস্তুতির সময় কোন জায়গাগুলোকে ম্যাচ করে প্রিপারেশন নিব। বাংলা কিন্তু পরীক্ষায় নাম্বার তোলার গুরুত্বপূর্ণ একটা জায়গা। ইংরেজিতে যে অনেক দুর্বল সে এই সমস্ত কাজ দিয়েছি, মিনিমাম কাছাকাছি অল্প অল্প কাজ, যদি আমি এতক্ষণে যে পদ্ধতিগুলো বলেছি, মিনিমাম অল্প অল্প কাজও যদি কেউ করতে পারে অনেক দূরে গিয়ে যাবে। এবং কাজগুলো করলে যখন কাজ শেষ করে ফেলবেন তখন বলবেন ইফেক্টিভ একটা পদ্ধতি দিয়েছিলেন স্যার। এখন বাংলা নিয়ে কথা বলবো। এখন বাংলাতে যে বিষয়গুলো আছে এখানে বলছি কি, সাহিত্য এবং ব্যাকরণ, রিটেন এবং প্রিলি কিভাবে আগাবেন। দেখেন, এখানে প্রথমে আসেন ব্যাকরণ, তারপরে হচ্ছে সাহিত্য। এখানে ব্যাকরণে মাত্র 15 নাম্বার, সাহিত্যে 20 নাম্বার। এখানে ব্যাকরণে হচ্ছে 30 নাম্বার, সাহিত্যে হচ্ছে 30 নাম্বার। বাকি জিনিসগুলো কিন্তু রাইটিং। এখানে কিছু বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। ব্যাকরণে কিছু বিষয় আছে ইংরেজির মতোই, আমি একেবারে লিখে দেখাচ্ছি। ব্যাকরণে এখানে কিছু বিষয় আছে শব্দ, অর্থাৎ প্রবচনের নিহিতার্থ লেখা। এই জিনিসটাও কিন্তু ব্যাকরণ পড়ার সময় আমরা প্রিলিতে প্রস্তুতি নিয়ে ফেলতে পারি। এই বিষয়গুলো রিটেনে এখান থেকে 30 মার্কসের আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে প্রিলির ব্যাকরণের প্রস্তুতিটা নেওয়ার সময়, যেমন ধরেন বানান, তাহলে বানানের ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে প্রিলিমিনারিতে প্রিপারেশন নিতে দেখি। মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট যেটা করে, গাইড নেয়, গাইড থেকে বিগত বছরের বানানগুলো, শুদ্ধ বানানের প্রশ্নগুলো অনুশীলন করে, অনেক পরিশ্রম করে। এত পরিশ্রম না করে বানানের নিয়মগুলো, যে কয়টা নিয়ম আছে একেবারে বানানের নিয়ম বলতে নর্তবিধান শর্তবিধান সহ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের যে সকল নিয়মগুলো আছে সব মিলিয়ে 2 পৃষ্ঠা। এই 2 পৃষ্ঠা কিন্তু মনে রাখবার জন্য একটু পরিশ্রমের দরকার আছে। তাহলে এই জিনিসগুলোকে এমন ভাবে শিখবেন যেন ওটা পরীক্ষায়, রিটেন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে বানান থেকে প্রশ্ন আসবে মাস্ট। বানান থেকে, অর্থাৎ বানান থেকে একেবারে রচনামূলক প্রশ্ন আসতে দেখেছি আমরা। অর্থাৎ তৎসম বানানের 5টি নিয়ম লিখুন উদাহরণ সহ, অতৎসম বানানের 5টি নিয়ম লিখুন উদাহরণ সহ, অথবা কতগুলো শব্দ আসবে শব্দগুলো বানানগুলো শুদ্ধ করে লেখা। আর শুদ্ধিকরণের মধ্যে ব্যাকরণের বিভিন্ন অশুদ্ধি থাকবে, শুদ্ধ করে লিখতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু প্রিলিতেও আছে। তাহলে এই যে কয়েকটা আইটেম দেখলাম, এই আইটেমগুলো অন্তত একটা কাজ করবেন, প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়ার সময় রিটেনের বিগত বছরের ব্যাকরণের প্রশ্নগুলো কালেক্ট করবেন, এবং যে কয়টা রিটেনে আসবে ওই কয়টাকে একেবারে লিখে লিখে প্রিপারেশন নেন। একটা প্রয়োজন একটা নোট তৈরি করেন। এখন আমরা অনেকে আছি সমাস থেকে 1 নাম্বার বা 2 নাম্বারের প্রশ্ন আসবে, সমাসের জন্যই আমার 2 সপ্তাহ শেষ। এবার প্রিপারেশন নিলে আপনি আগাতে পারবেন না। প্রিপারেশন হতে হবে অলরাউন্ড, গোছানো। তো সমাস বিষয়টা কিন্তু এখানে চলে আসে, অর্থাৎ আমরা সন্ধি, সমাস, কারক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শব্দ গঠনের অন্তর্ভুক্ত। তাহলে পরে রিটেনে পরীক্ষায় লিখতে পারেন, উত্তর করতে পারার মতো করে জিনিসগুলোকে প্রিপারেশন নেবেন। কম কথাই বললাম, অনেক লম্বা না করে। তাহলে রিটেন পরীক্ষায় আসবে এমন আইটেমগুলোকে ব্যাকরণ পড়ার সময়, যেগুলো মুখস্থ না, যেমন মুখস্থ অনেক বিষয় থাকবে, একেবারে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপরে হচ্ছে এই বিশেষ করে ধ্বনি রিলেটেড প্রশ্নগুলো, বর্ণ ধ্বনি রিলেটেড প্রশ্নগুলো, ইভেন শব্দ রিলেটেড অনেক প্রশ্ন আছে যেগুলো প্রিলিতে আলাদা করে পড়তে হবে, যেমন সন্ধি এবং সমাস, এগুলা ক্লিয়ার করে প্রস্তুতি নিতে হবে। কিন্তু যে সমস্ত জিনিস রিটেনে আসবে, আমি নাম ধরে লিখলাম, এর বাইরে না। এই বিষয়গুলো আলাদা করে একটা আলাদা খাতা নিয়ে নোট করে পড়বেন, যেন এই জিনিসটা প্রিলির আগে রিভাইজ করে এখান থেকে প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন, আবার রিটেনেও জিনিসটাকে কাজে লাগাতে পারবেন। সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যে এখানে 20 নাম্বার, এখানে হচ্ছে 30 নাম্বার। এখানে 30 নাম্বারের যে প্রশ্ন,
এই 30 মার্কসের প্রশ্ন কিন্তু আগে আসতো, এমন ভাবে আসছে 10টা প্রশ্ন 3 নাম্বার করে 30 নাম্বার এভাবেও আসতে দেখেছি। আবার গত পরীক্ষায় আমরা দেখেছি 5টা প্রশ্ন 6 নাম্বার করে 30 মার্কস এভাবেও আসছে। এভাবে কিন্তু প্রশ্ন আসলে আসাটা ঝামেলার। এক্ষেত্রে একটা কাজ করবেন, এক্ষেত্রে সাহিত্যের প্রিপারেশনটা, বাংলার ক্ষেত্রে সাহিত্য একটু বলি, বাংলা সাহিত্য, এবং এটা কিন্তু রিটেন পরীক্ষায়ও স্টুডেন্টদেরকে ভোগাই, কমন পায় না বাংলা সাহিত্যের যে সকল প্রশ্ন। তাহলে প্রিলিতে 20 নাম্বার, রিটেনে 30 মার্কস, তার মানে আপনার প্রিপারেশনটা কত নাম্বারের? 50 মার্কসের। এভাবে আপনাকে চিন্তা করতে হবে। এখানে মোটা দাগে এখানে বিষয় হচ্ছে, দেখেন প্রাচীন যুগ, হ্যাঁ, তারপরে হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগ। আচ্ছা, এখন প্রাচীন যুগে তেমন কিছু নাই, চর্যাপদ। এখন আপনি মুখস্থ, বিগত বছরের এমসিকিউগুলো মুখস্থ করার পাশাপাশি বিষয়টাকে রিটেন পরীক্ষায় চর্যাপদ, যেমন চর্যাপদের ভাষা নিয়ে একটা বিতর্ক আছে, আলো আদারি ভাষা বলা হয়, কেন বলা হয়, এই ধরনের প্রশ্ন রিটেন পরীক্ষায় আসছে। চর্যাপদ থেকে রিটেন পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে জিনিসগুলো শিখে নিলেন। তাহলে এখানে আমার পড়তে হবে লিখিত বিগত প্রশ্ন, লিখিত বিগত প্রশ্ন। আচ্ছা, আর মধ্যযুগের ক্ষেত্রে, মধ্যযুগের ক্ষেত্রেও একই রকম লিখিত বিগত প্রশ্নাবলী, লিখিত বিগত প্রশ্নাবলী। আধুনিক যুগে একটু ঝামেলা আছে। আধুনিক যুগে এসে আপনার এখানে প্রথমে আমরা খেয়াল করব এইচএসসি বাংলা ইন্টার সিলেবাসের যে সমস্ত বাংলার রাইটার গুলো আছে, এই রাইটার গুলোকে গুরুত্ব দিতে হবে, এবং প্রথমে এই রাইটার গুলো নিয়ে আপনি শিখে ফেলবেন। ইন্টারমিডিয়েটের বাংলা, বিশেষ করে এখন নতুন সিলেবাসের মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং গত সরকারের আমলে, গত সময়ে কিছু রাইটার যেগুলো একটু ডানপন্থী টাইপের, কিছু লেখক থেকে তেমন প্রশ্ন আসতো না, ওই সকল লেখকের উপর গুরুত্ব দিতে হবে। যেমন ধরেন এরকম কিছু লেখক হচ্ছে, যেমন ধরেন আমি লিখলাম কায়কোবাদ, যদিও কায়কোবাদ মানে কাজেমাল কুরাইশি, ইনি একজন লেখক, আগের বিসিএস এ প্রশ্ন আসতো। তারপরে ধরেন আমি লিখলাম আল মাহমুদ ফররুখ আহমদ আহসান হাবিব প্রমুখ। অর্থাৎ আমি এখানে সবগুলো লিখছি ওরকম না, ক্লাসে এইগুলো জিনিসগুলো দেখানোর কথা, আমি জাস্ট একটা ইঙ্গিত দিলাম। তাহলে কথাকে অনেক বেশি, অনেক কথা বলার আছে, অনেক কিছু বললাম এরকম না, কথাগুলো মাপা। এখানে কথা হচ্ছে বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের এখানে প্রিলিমিনারিতে এখান থেকে 2 নাম্বার, এখান থেকে 3 নাম্বার, এভাবে কিন্তু একটা বন্টন দেখানো হয়, কিন্তু এটা সবসময় মেনে চলা হয় না। প্রাচীন যুগ, মধ্যযুগ, যেমন মধ্যযুগে রোমান্টিক প্রণয় প্রকার এবং মুসলমানদের অবদানগুলোকে একটু গুরুত্ব দিবেন এই সময়ে এসে, প্রেক্ষাপট বুঝে প্রস্তুতিটা নিতে হবে। তারপরে আধুনিক যুগে এসে, আধুনিক যুগের যে বিষয়, আধুনিক যুগের প্রাইমারিলি আধুনিক যুগের যে বিকাশের যে উদ্ভবের যে বিষয়, বাংলা গদ্যের যে সূচনা নিয়ে আধুনিক যুগটা শুরু হয়েছে, ওই জায়গাটা নিয়ে বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, ফুট উইলিয়াম কলেজ থেকে শুরু করে, হ্যাঁ, এই যে এই ইতিহাসগুলো নিয়ে একটা ধারণা রাখবেন। তারপরে আধুনিক বাংলা সাহিত্য, তা আধুনিক বাংলা সাহিত্যের মধ্যে এখানে কথা সাহিত্য, নাটক, কবিতা, বিভিন্ন অঙ্গনের এখানে অনেকগুলো লেখক থাকবে। এখন অনেক লেখকের মধ্যে সবসময় এক বহুল প্রচলিত একটা কথা আছে 11 জন। এই 11 জনের মধ্যে কাউকে কম গুরুত্ব দেওয়া যাবে না। 11 জনের মধ্যে কিন্তু এখানে ফররুখ আহমদ, হ্যাঁ, 11 জন লাগবে। পাশাপাশি আমি একটা জিনিস সংযুক্ত করেছি, ওটা হচ্ছে এই ইন্টারমিডিয়েট সিলেবাসের বাংলা লেখকগুলো। এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আমি দেখিয়েছিলাম সবকটি। যেমন এই রিটেন পরীক্ষায় সাহিত্য সমালোচনা লিখতে হয়, এবং রিটেন পরীক্ষায় এমন কতগুলো প্রশ্ন আসছে, যেমন কবি নজরুলের বিদ্রোহী কবিতায় ব্যবহৃত পৌরাণিক অনুষঙ্গগুলো লিখুন। তাহলে এই যে বিদ্রোহী কবিতা নিয়ে প্রশ্ন আসছে, বিদ্রোহী কবিতা কিন্তু ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে, এই ধরনের কিছু বিষয়। অর্থাৎ ওই ভিডিওতে আমি এক্সপ্লেইন করেছি কিভাবে রিটেন পরীক্ষার টোটাল প্রশ্নটা ইন্টার সিলেবাস বেসড হয়েছে। এখানে স্টুডেন্টরা এই বিষয়গুলো না বুঝে আন্দাজে ব্লাইন্ডলি একটা গাইড নিয়ে গাইডের উপরে গাইড মুখস্থ, বাংলার মতো একটা বিষয়ও যদি আপনি মুখস্থবিদ্যার উপর নির্ভর করেন, জিনিসগুলো তো পড়লেই মনে থাকে। তো এই হচ্ছে জটিল একটা জায়গার সমাধান। অর্থাৎ বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রিলি প্লাস রিটেন, এক্ষেত্রে আমি জাস্ট এখানে কি কি পড়বেন এইগুলো নিয়ে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি একটা পরামর্শ দিব। পরামর্শ হচ্ছে সাহিত্যের জন্য নোট করা একটা লম্বা কাজ হয়ে যাবে, কারণ বাংলা সাহিত্যের জন্য নোট করার তেমন কিছু নাই। সাপোর্টিং বই যেটা নিয়ে পড়বেন, ওই বইয়ের মধ্যে দাগিয়ে দাগিয়ে সামারি করে নিতে পারেন, এটুকু।
এখন বাংলা সাহিত্যের ক্ষেত্রে অবশ্যই আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে লিখিত প্রশ্নগুলো সমাধান করা। লিখিত প্রশ্নগুলো, লিখিত পরীক্ষায় যে সমস্ত সাহিত্যের প্রশ্ন আসে, পাশাপাশি তাহলে এখানে কি কি জিনিস দিলাম, এই লিখিত প্রশ্ন সমাধান করা, তারপরে হচ্ছে এইচএসসি বাংলা, বাংলা সিলেবাস, সিলেবাস না শুধু এইচএসসি বইতে যে সমস্ত রাইটার আছে সবগুলো, এখন নতুন বইটা নেবেন প্রয়োজন একটু বিনিয়োগ করেন, নতুন একটা সরকারি বই এখন আসছে এর মধ্যে গত সপ্তাহে, ওটা নেবেন। এরপরে হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে ডানপন্থী যে সমস্ত সাহিত্যিকরা আছে ওদের উপর একটু গুরুত্ব দিবেন, যারা বিভিন্ন সময়ে তাদের অনেক বেশি প্রমিনেন্ট রাইটার হওয়া সত্ত্বেও পলিটিক্যাল ইডিওলজিক্যাল কতগুলো বিষয় থাকে তাদের থেকে আগে গত সরকারের সময়ে প্রশ্ন আসে নাই, কিন্তু এখন অনেক বেশি প্রাসঙ্গিক। তাহলে স্যার বাংলাতে গ্রামার এবং গ্রামারের ক্ষেত্রে বললাম, সাহিত্যের ক্ষেত্রে বললাম, তাহলে বাংলার কি রাইটিং গুলো নিয়ে সাহিত্য, যেমন সাহিত্য সমালোচনা, সেই জন্য বাংলা সাহিত্যের বিশাল বিশাল বই পড়া এগুলো সময় নেই। এখানে খুব যখন রিটেন পরীক্ষা দিবেন ওই জিনিসগুলো ইজিলি আমরা গুছিয়ে দিব। তো বাংলার ক্ষেত্রে বাংলা এরপরে যে সমস্ত রাইটিং বেসড প্রশ্ন আসে ওগুলো নিয়ে তেমন জটিলতা নেই। এখন আমরা এর পরের বিষয়টাতে যাই, আরেকটা বিষয় নিয়ে বলি। আজকে এই বিষয়টা নিয়ে আমি শেষ করব, পরের লাইভে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশ